স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। দিনের প্রধান সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আগামী 14 এপ্রিলের আগে বগুড়া 6 এবং শেরপুর 3-এর 0 আসনে নির্বাচন হবে এবং এই 2 আসনের ভোটেও থাকছে পোস্টাল ব্যালট। রোববার নির্বাচন কমিশন ভবনে কমিশনার রহমানুল মাসুদ এই কথা জানান এবং তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় হবে সেই সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ এবং সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে ইসি। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকুরিয়া এবং রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। মোহাম্মদ জাকুরিয়া, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, মানে আমরা বলা হয় এখন পর্যন্ত যা যা গণমাধ্যমের প্রতিবেদন এবং একেবারে মাঠে যারা থেকেছেন আমাদের সহকর্মীরা, প্রত্যেকের মতামত এবং নির্বাচন বিশ্লেষকদের মতামত অনুসারে বলা হচ্ছে যে এবারের নির্বাচনটা ঐতিহাসিকভাবে একটা সুষ্ঠু, নির্দলীয়, নিরপেক্ষ, লেভেল প্লেইং ফিল্ড সহ যা যা ভালোভাবে ব্যাখ্যা করা যায় তার সব কটা গুণাবলী আছে। ঠিক এই প্রান্তে এসে যখন দুটো আসনে আবারও নির্বাচন হতে যাচ্ছে, কি কি চ্যালেঞ্জ আসলে সামনে দাঁড়াচ্ছে? প্রথমত, যে জায়গাটাতে আসলে নির্বাচনের গ্রহণযোগ্যতা পৌঁছেছে সেটা মাথায় রেখেই তো অনুষ্ঠান করতে হবে। কি কি চ্যালেঞ্জ আপনি অন্তত দেখছেন আপনার অভিজ্ঞতা থেকে? ধন্যবাদ আপনাকে একটা ভালো প্রশ্ন করে দেওয়ার জন্য। আমাকে যে কোনো নির্বাচন, যেগুলা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা নির্দলীয় নিরপেক্ষ সরকার বলেন, ওই সময়ে যে সমস্ত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয় সেটা এক ধরনের, এবং যখন একটা রাজনৈতিক সরকার আসে, সরকারের সময়ে কিছুটা এই জিনিসগুলো নির্বাচন কমিশনের পক্ষে কিছুটা একটু অসুবিধাজনক হয়ে পড়ে। তবে আমার মনে হয় এখন সেটা সব সরকারের আমলে সরকারের নীতি নির্ধারণের উপরে নির্ভর করে সরকার কিভাবে নিচ্ছে এই বিষয়টা। এবং এই বিষয়টা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যারা সরকারে আছেন তারা ইতিপূর্বেও দেখা গেছে তেমন একটা নির্বাচনে প্রভাব বলয় বা প্রভাব বিস্তার তেমন একটা করে না। এবং যেহেতু নতুন সরকার গঠনের পরপরই এই নির্বাচনটি, এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সুতরাং এই নির্বাচনে এই নিরপেক্ষতা কিছুদিন পূর্বেই যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সে ধরনের নির্বাচনে এই উপনির্বাচনেও এই প্রভাব পড়বে এই আশাবাদ ব্যক্ত করতে পারি। কারণ এই ধরনের নির্বাচনে সাধারণত তাড়াতাড়ি যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনে তেমন একটা রাজনৈতিক দলীয় বা দলীয় সরকারের প্রভাব তেমন একটা থাকে না। এবং আমি এই আশাবাদ ব্যক্ত করছি আগামী এই উপনির্বাচনেও যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে গেল 12 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনের মতোই নিরপেক্ষ হবে বলে আমি আশাবাদ রাখতে পারি। আমি আরো কিছু পয়েন্ট আছে, সেগুলো একটু আলাপ করার চেষ্টা করব। অন্তত আপনার দিক থেকে আশাবাদটা নিয়ে আমি একটু থামলাম। অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আমরা আসলে যেই বিষয়টা শিরোনামে রেখেছি, যে বিষয়টা আসলে আমরা জানতে চাই যে স্থানীয় সরকারের যে ভোট সেটা আসলে দলীয় হবে নাকি নির্দলীয় হবে, মানে এই সিদ্ধান্ত তো আসলে জাতীয় সংসদ নেবে, তারপর সেটা কমিশন জানবে, তারপর সেভাবে আসলে কার্যক্রম হবে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আসলে কি মনে করছেন, দলীয় হওয়াটা বেটার নাকি না নির্দলীয় হওয়াটা? ধন্যবাদ 71 টেলিভিশনের দর্শক শ্রোতাকে। আসলে একটি স্থানীয় সরকার, আমাদের যে গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণ এবং তৃণমূল পর্যায়ে জনগণের যে ক্ষমতায়ন এবং তৃণমূল পর্যায়ের মানুষের যে মানুষের কাছে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া, তাদেরকে তাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করবার জন্য এবং গ্রাসরুট লেভেলে গণতন্ত্রায়নকে শক্তিশালী করবার জন্য স্থানীয় সরকারের গুরুত্ব অপরিসীম। সেটা আমাদের দেশে স্থানীয় সরকারের ব্যাপারে আমাদের সংবিধানের অনুচ্ছেদ 9, অনুচ্ছেদ 11 এবং 59 এবং 60 অনুচ্ছেদে সংবিধানে সুস্পষ্টভাবে স্থানীয় সরকারের ব্যাপারে বলা হয়েছে। এবং এই বিষয়ে আপনি যে প্রশ্নটি করেছেন যে এটা দলীয় হবে নাকি নির্দলীয় হবে, পার্টিজান হবে না নন পার্টিজান হবে, এই প্রশ্নটি আসলে দেখুন, আমাদের কিন্তু আগের যে সংবিধানে সেখানে কিন্তু এখানে স্থানীয় সরকারের যে সিটি কর্পোরেশন ইলেকশন, মিউনিসিপ্যালিটিস, তারপর উপজেলা, ডিস্ট্রিক্ট কাউন্সিল এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার একটি সাংবিধানিক একটি বাধ্যবাধকতা আছে বর্তমান সংবিধানে।
তো যেহেতু আগামী মাসে আমাদের যে আমাদের পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে যাচ্ছে, সেখানে যদি সংবিধান সংশোধন করা হয়, সাংবিধানিক সংশোধনের মাধ্যমে যদি এটা হয় যে দলীয়ভাবে হবে নাকি নির্দলীয়ভাবে ইলেকশন হবে, যদি দলীয়ভাবে হয় তাহলে সেক্ষেত্রে প্রতীক বরাদ্দের মাধ্যমে হবে, এবং যদি নির্দলীয়ভাবে হয় তাহলে সেটা প্রতীক বরাদ্দ না হয়ে প্রার্থীরা তার পছন্দের প্রতীক অনুযায়ী বা নির্বাচন কমিশনের বরাদ্দকৃত যেসব প্রতীক থাকবে সে প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তবে এখানে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে এটা দলীয় হলে কিরকম হবে, নির্দলীয় হলে কিরকম হবে। যেমনটা বলছিলেন, আমি এখানে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কি, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন কখন হবে সেটা কিন্তু এখনো সময় স্কেডিউল হয়নি। সেজন্য যদি রিসেন্ট খুব দ্রুত সময়ের মধ্যে হয় তাহলে সেখানে কিন্তু একটি দলীয় প্রভাব, যেটা উনি বলেছেন, যে থাকতে পারে। কিন্তু যদি সেটা এই যে বর্তমান যে স্থানীয় সরকারের যে মেয়াদ, যেমন আমি যদি বলি ইউনিয়ন পরিষদের যে নির্বাচন হয়েছে সেটার মেয়াদ কিন্তু আরো আমার মনে হয় কিছু 2-1 বছর আছে, সেটা যদি শেষ হয়ে যায় তখন কিন্তু সেটা কিন্তু দলীয় প্রভাব খুব একটা থাকবে না। কিন্তু আমি এখানে একটি বিষয় আমার পর্যবেক্ষণ থেকে বলি, সেটা হচ্ছে কি, দেখেন, রাজনৈতিক দলগুলো কিন্তু তার স্বার্থের বাইরে গিয়ে কোনো কিছু কিন্তু করে না। আমরা যদি আওয়ামী লীগ সরকারের, তারা কিন্তু দলীয়ভাবে নির্বাচন করেছে এবং তারা তৃণমূল পর্যায়ে তাদের নেতা কর্মীকে সংগঠিত করেছে, এবং তাদের যে এই যে ভোটের যে রাজনীতি, সেটা যদি বর্তমান সরকারের যদি এরকম পলিসি হয় যে না, আমরা তৃণমূল পর্যায়ে আমাদের নেতা কর্মীকে আমরা চাঙ্গা রাখবো, আমরা উদ্দীপ্ত রাখবো, উজ্জীবিত রাখবো, এবং আমাদের রাজনৈতিক যোগাযোগ বৃদ্ধি করব, এবং যাতে সামনের নির্বাচনগুলোতেও রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা মতো জনমত গঠন করতে পারে এবং রাজনৈতিক সুবিধা আদায় করতে পারে, সেইটা যদি চিন্তা করলে তাহলে কিন্তু দলীয় ভাবে নির্বাচন হওয়া আমি মনে করি অস্বাভাবিক কিছু না। এবং আরেকটা হচ্ছে কি, যদি তারা মনে করে যে না, আসলে আমরা সব দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণকে সুনিশ্চিত করতে চাই এবং সেটা আমরা করব, তখন কিন্তু সেটা সংবিধান সংশোধনের মাধ্যমে, এই যে পার্লামেন্টের যে অধিবেশন সেটার মাধ্যমে যদি তারা, বুঝতে পারছি, মানে এখন আমাদের হাতে যে সংবিধানটা আছে সেই সংবিধানে দলীয় ভিত্তিতে আসলে নির্বাচনের যে ঐতিহাসিক বাস্তবতা সেটা রয়েছে। আমি এই জায়গাটাই একটু মোহাম্মদ জাকুরি আপনার কাছে আসতে চাই। দলীয় প্রতীক বা নির্দলীয় যেটাই হোক না কেন, আপনি যদি আপনার জায়গা থেকে একটা মন্তব্য করেন, মানে আমাদের ইতিহাস আসলে কি বলে, কোনটাতে গ্রহণযোগ্যতা বেশি থাকে এবং পরবর্তী প্রভাবটা খুব ভালো হয়, রাজনৈতিক সহিংসতাটা কম হয়, কোন জায়গাটাতে আসলে আপনি বেশি দেখেছেন, দলীয়তে নাকি নির্দলীয়তে? এখানে একটা জিনিস মনে হয় ভুল হচ্ছে, এটা কিন্তু সংবিধানে নেই, সাংবিধানিক কোনো বিধান না। এটা দলীয়ভাবে ইলেকশন করা, লোকাল গভর্নমেন্ট ইলেকশন, সেটা আমাদের সাংবিধানিক কোনো পদ্ধতি না, এটা সংবিধানে এই বিষয়টা নেই, এটা ভুল বলা হচ্ছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা কি অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ একটু পরিষ্কার করবেন তাহলে? না, এটা সংবিধান না, এটা আছে যে লোকাল গভর্নমেন্ট যে অর্ডিন্যান্স এবং আইনগুলো রয়েছে, যেমন সিটি কর্পোরেশন আইন, তারপরে ইউনিয়ন পরিষদ আইন, পৌরসভা আইন, লোকাল গভর্নমেন্টের যে সমস্ত আইনগুলো রয়েছে আইনেই গত সরকারের সময়ে আইনেই বিধিবদ্ধ করা হয়েছিল। আমি এখানে আরো জানবো যদি একটু ডক্টর আক্কাস আহমেদ আপনি যদি আপনার জায়গা থেকে একটু পরিষ্কার করেন যে সংবিধানের ইস্যুটা, সেখানে তো আসলে এটা নেই আসলে, তাহলে বিষয়টা কেন সংবিধানে নেই? সংবিধানে ডক্টর আক্কাস আহমেদ। জি জি জি, আচ্ছা, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, দেখেন, সংবিধানের উৎস কিন্তু শুধুমাত্র সাংবিধানিক, মানে শুধুমাত্র সংবিধানে থাকে না, সংবিধানের কিন্তু অনেকগুলো উৎস থাকে। যেমন ধরেন আপনি প্রেসিডেন্স বলেন কিংবা জাজমেন্ট বলেন কিংবা কোন একটা, এই যে আপনি নির্বাচন কমিশনের যে সমস্ত যে মিউনিসিপ্যালিটি অ্যাক্টের কথা উনি বলেছেন, সেটা কিন্তু সাংবিধানিক। কিভাবে সাংবিধানিক, সেটা যদি আপনি যদি ব্রিটেনের সংবিধানের দিকে তাকায় কিংবা আমাদের সংবিধানের দিকেও তাকায়, আপনি কিন্তু এটাকে প্রেসিডেন্স বলে, মানে রেফারেন্স, আপনি হচ্ছে যেটা উদাহরণ, মানে একটা হচ্ছে কি আগে যেটা হয়েছে সেটা রেফারেন্সকে কিন্তু সাংবিধানিক ইস্যু হিসেবে ধরা হয়। আমি সেই প্রেক্ষিতে বলেছি যেটা আপনি আপনার জায়গা থেকে একদম পরিষ্কার সেটা প্র্যাকটিস করেছে এবং সেটা একটা সাংবিধানিক স্বীকৃতির মতো এক ধরনের, সেভাবেই আমি কনভেনশন হিসেবে সেটা বলেছি যে সেটা একটা রীতি আছে, সেটা যদি পরিবর্তন করতে হয় সেটা রাজনৈতিক দলগুলো তাদের সেটা করতে হবে, যেটা ইলেকশন কমিশন আজকে এটা মেজরিটি, সেই মেজরিটি তারা একক সংখ্যা
সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারা চাইলে সেটা সংশোধন করতে পারে। বুঝতে অথবা পারছি। তারা হ্যাঁ, সেটা আমি বহাল নিশ্চয়ই রাখতে আবারও পারে। ফিরবো আপনার কাছে, আবারও ফিরবো। ডক্টর মোহাম্মদ জকরি, আপনি যদি কিছু যুক্ত করেন, পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাওয়া আছে। পোস্টাল ব্যালটের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে বলবেন এই দুটো আসনেও কিন্তু শেরপুর এবং বগুড়া 6 এর কথা বলা হচ্ছে, সেখানেও কিন্তু আসলে পোস্টাল ব্যালটে এবার নির্বাচনটা হচ্ছে। কাজেই তাদের ভূমিকাটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথম অংশে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এখানে কতটুকু কাজে লাগানো যাবে এবং আদৌ আসলে ভোটে তাদের প্রভাবটা বড় আকারে পড়বে কিনা, আপনি অন্তত কি মনে করেন? না, এটা দুইটা নির্বাচনী এলাকায় যে আমরা সারা দেশের যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনেও প্রত্যেকটি নির্বাচনী এলাকায় যে ধরনের পোস্টাল ব্যালটের কথা হয়েছে, পোস্টাল ব্যালটে দুই একটা নির্বাচনী এলাকা ব্যতীত আর সমস্ত নির্বাচনী এলাকায় পোস্টাল ব্যালটের কোনো প্রভাব পড়েনি। জেনারেল ভোটারের যে ভোট ছিল, সেই ভোটের মাধ্যমেই জয় পরাজয় নির্ধারিত হয়েছে। সুতরাং এখানেও তেমন হয় না, হয়তো কিছুটা হয়তো হতে পারে, যেহেতু এখন এবার একটা চালু হলো পোস্টাল ব্যালটের, এবং সেই পোস্টাল ব্যালটের গতবারের যে কিছুটা ভুল ত্রুটি ছিল, এই ত্রুটিগুলা মুক্ত করে এবারও হয়তো নতুন ভাবে ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন। তো সেই হিসাবে আমার মনে হয় না যে এই পোস্টাল ব্যালট এই দুটি নির্বাচনেও তেমন একটা প্রভাব ফেলবে। হয়তো পোস্টাল ব্যালট হবে, বাট পোস্টাল ব্যালট হলেও জয় পরাজয় নির্ধারণে তেমন একটা প্রভাব ফেলবে বলে মনে হয়। এখানে একটা নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়গুলো থাকে, সেটার ভিতরে একটা হচ্ছে আস্থা। মানে আমরা তো আইন শৃঙ্খলার পরিস্থিতি যাই বলি না কেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা আস্থা থাকতে হবে, তাহলে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সেটা একটা বড় ভূমিকা রাখে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবার যখন পার্লামেন্ট মেম্বাররা শপথ নিলেন, তখন আসলে যারা সংবিধান সংস্কার পরিষদে থাকবেন সেই সদস্য হিসেবে সরকার দলীয় শপথ নেয়নি। সেটা নিয়ে পরবর্তীতে বিরোধী দল যারা আছে তারা খানিকটা মনক্ষুণ্ণ হয়েছে, তারা নিজেদের মধ্যে মিটিং করেছে, কিন্তু তারা শেষমেশ দুটো শপথই নিয়েছে। এই যে একটা ছোট্ট জায়গা, যেই জায়গাটা পরবর্তীতে আস্থার সংকট হিসেবে অনেকে বোঝানোর চেষ্টা করছে, এটা আসলে এই পর্যায়ে নির্বাচনে প্রভাব পড়তে পারে কিনা? জনাব জকরিয়া। না, আমার মনে হয় না এটা। তার কারণ হলো আপনি যেমন আগামী 12ই মার্চ সংসদ অধিবেশনের কথা বলা হচ্ছে, 12ই মার্চের মধ্যেই প্রথম অধিবেশন ডাকার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ জানানো হবে, যেটা আজকে আমরা জানতে পেরেছি। তো 12ই মার্চ যদি সংসদ বসে, সংসদ আলোচনা করেই এই সবকিছুর মীমাংসা হয়ে যাবে বলে আমি মনে করি। তার কারণ এই সংসদেই যা কিছু আছে, এই জুলাই সনদের বিষয় থেকে শুরু করে যত রকমের অর্ডিন্যান্স, যত অর্ডার যেগুলো জারি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এগুলাকে প্রথম অধিবেশনেই এই অর্ডিন্যান্স গুলার বিল আকারে আসবে, এগুলা সবকিছু আইনে পরিণত করা এবং যা যা কিছু আছে, এবং জুলাই সনদের সমস্ত কিছু এবং জাতীয় যা কিছু হয়েছে এই গত অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সবকিছু এগুলো আলোচনার মাধ্যমে ফয়সালা হয়ে যাবে বলে আমি আশাবাদী। কারণ সংসদ হলো সবকিছুর একদম মূল ক্ষেত্র। সুতরাং ওই ক্ষেত্রে ওই মূল জায়গাতেই সবকিছু এবং সব দলের অংশগ্রহণের মাধ্যমে যারা অংশগ্রহণ করেছেন নির্বাচন, যারা বিজয়ী হয়েছেন, সমস্ত সংসদ সদস্যরা বসেই একটা সিদ্ধান্তে উপনীত হবে। আশা করি বাইরে আমরা যা কিছু মনে করতেছি, ভিতরে আমার মনে হয় সবকিছু বসেই এগুলা সিদ্ধান্ত হয়ে যাবে আশা করি। কারণ এই সবকিছু অর্ডিন্যান্স, এই সমস্ত কিছু আইনে পরিণত না হলে ভবিষ্যতে আবার হয়তো অন্য কিছু চিন্তা ভাবনা, কারণ অনেক কিছু অর্ডিন্যান্স আছে, অনেক আইন রয়েছে যেগুলো বিল আকারে এসে আলাপ আলোচনার মাধ্যমে কিছু সংযোজন বিয়োজন হয়ে এগুলো আইনে পরিণত হবে। এটা সবসময় হয়ে আসছে, এটা সবসময় হয়ে আসছে। আমি একেবারে শেষ পর্যায়ে আগের সংসদেও আমরা দেখেছি, সংসদের আগে যে সমস্ত অর্ডিন্যান্স হতো, অর্ডিন্যান্সের কিছু সংযোজন বিয়োজন হয়ে থাকে, এগুলো হয়ে আবার এগুলো আইনে পরিণত হয়। আমার মনে হয় না এটা এখানে কোনো কিছু ইয়ে হবে। বুঝতে পারছি। আমি একেবারে শেষ পর্যায়ে আমি আপনার মতামতটা খুব চমৎকার করে বুঝতে পারছি। আমি সব শেষ একটা মন্তব্য অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ আপনার কাছ থেকে নিতে চাই। 12 মার্চটা খুব গুরুত্বপূর্ণ, সংসদ অধিবেশন বসতে যাচ্ছে, অনেকগুলো বিষয় এজেন্ডা আকারে সামনে আসবে। এদিকে সংরক্ষিত যেই নারী সদস্য আছেন তাদের এই 90 দিনের একটা বাধ্যবাধকতা আছে, তাদেরকে চূড়ান্ত হতে হবে, তারাও সে পার্লামেন্টে থাকবে। আপনার আসলে কি মনে হয়, মানে সমস্ত মতামতের ভিত্তিতে 14ই এপ্রিল যদি আমরা ডেডলাইন রাখি, তার আগে
সম্ভব কিনা এই নির্বাচনগুলো অনুষ্ঠিত করার, কারণ অনেকগুলো মতবিমতের ব্যাপার থাকে। যদিও খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন ডক্টর মোহাম্মদ জাকারিয়া, আপনি আপনার দিক থেকে আসলে কোনো বাধা দেখেন কিনা, কোনো সংশয় দেখেন কিনা যে বিষয়গুলো বাধা হয়ে দাঁড়াতে পারে? না, আমি এখন বাংলাদেশে দেখেন, বাংলাদেশে যে রিসেন্টলি যে আমাদের যে জাতীয় সংসদের যে নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সেটা একেবারে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সব মানুষের অংশগ্রহণের মাধ্যমে একটি সুস্থ নির্বাচন সম্পন্ন হয়েছে, যেটা আমাদের দেশের গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার ক্ষেত্রে এবং গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকরণের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এবং বর্তমান যে নির্বাচন কমিশন, সেটা আমি মনে করি যে একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন। আগেকার সরকারের মতো এরকম দলীয় বা পার্টিজান কোনো নির্বাচন কমিশন নয়। এটা হচ্ছে কি বহুদলীয় গণতন্ত্র চর্চার এবং বহু দল এবং মতের সমন্বয়ে যে নির্বাচনটা হয়েছে, এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা এবং ইন্টারিম গভর্নমেন্টের যে ভূমিকা, আমি বলবো যে সেটা নিরপেক্ষ হয়েছে এবং তারা নির্বাচন কমিশন অনেকটা শক্তিশালী হয়েছে এবং স্বাধীনভাবে নির্দলীয়ভাবে কাজ করার একটি সংস্কৃতি তৈরি হয়েছে। এবং আগামী নির্বাচনগুলো যদি আপনি সেটা উপনির্বাচন বলেন, কিংবা আপনি যদি এই যে স্থানীয় সরকার নির্বাচন বলেন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, কিংবা মেয়রাল যে ইলেকশন গুলো সিটি কর্পোরেশনের, সবগুলোই আমি মনে করি যে বর্তমান যে নির্বাচন কমিশন তাদের মাধ্যমে সুস্থ, সুন্দর এবং নিরপেক্ষভাবে করা সম্ভব। এবং সেটা হবে আমাদের দেশের যে গণতান্ত্রিক উত্তরণ, দীর্ঘদিনের যে স্বৈরতন্ত্র ফেসিজমের যে একটি ব্যাপার ছিল আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায়, সেটা থেকে আমাদের যে একটি নতুন গণতান্ত্রিক যাত্রা, সেটাই আসলে আশাবাদ দিচ্ছে। কারণ আমরা আসলে প্রথম ধাপে নির্বাচনে যেই পরিবেশ দেখেছি, মানুষের যে মতামত পেয়েছে এবং আপনাদের যে বিশ্লেষণ শুনেছি, সেগুলো একটা আশাবাদ যোগাচ্ছে। এবং অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদের দুজনকেই সময়টা দেওয়ার জন্য। কারণ স্থানীয় সরকার নির্বাচন যে ভোট গ্রহণ সেটা দলীয় না নির্দলীয় হবে, এটা একটা বড় প্রশ্ন ছিল, সেটাও স্পষ্ট হলো আপনাদের কাছ থেকে। এবং শেরপুর বগুড়া যে আসলে নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আসলে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটিও পরিষ্কার হলো। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে আয়োজনে আবার আপনাদেরকে পাবো। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, এবং একই সঙ্গে ছিলেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ। এবং এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবার দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে।